আচ্ছা, সো আজকে উইল স্টার্ট উইথ দ্য রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের ব্যাপারে একটু আধটু আমি আগের দিনে রেসপিরেশন ইন প্লান্টস বলার সময়ই বলেছি। হিউম্যান রেসপিরেটরি সিস্টেমে খুব একটা ঢুকিনি, বাট লট অফ থিংস আর সিমিলার বিটুইন the respiratory system in plants and respiratory system in animals. Lots of processes and lots of the steps in between, they're similar. So what is respiration? It is obviously a vital process in all living organisms. We know that it goes on non-stop throughout life, and we will study here the various aspects related to respiration. Respiration করার জন্য কিছু র মেটেরিয়াল লাগে। আমি আগের দিনই বলেছি যে রেসপায়ার যখন করছি বারবার একই কথা বলছি, সো দ্যাট ইট রিয়েলি গেটস ইন টু ইয়োর হেড। সো প্লিজ ডু কনসেন্ট্রেট যে আমি বারবার যখন বলছি এই জিনিসটা ফোকাস করবি যে আমি রেসপায়ার করছি মানে দ্য ফুড আই হ্যাভ ইটেন ইট ইজ বিং অক্সিডাইজড ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। রেসপায়ার যখন করছি আই এম ইনহেলিং অক্সিজেন, সেই অক্সিজেনটা আমি ইউজ করে যেটা খেয়েছি, যেটা পেটে আছে সেটা আমি বার্ন করছি। অ্যাকচুয়ালি এটা পেটে আছে সেটা বার্ন করছি না, এটা বলা ভুল। পেটে যেটা আমরা খাই সেটা আমাদের স্টামাক ডাইজেস্ট করে ব্লাডের সাথে মিশিয়ে দিয়ে সেই ব্লাডটা গোটা বডিতে ট্রান্সপোর্ট করিয়ে দিল। সো ওই সলিউবল ফুড সাবস্টেন্সেসগুলো এখন ব্লাডে আছে। সো বেসিক্যালি গোটা বডিতে যা যা সেলস আছে সবগুলো ওই সলিউবল ফুড সাবস্টেন্সেসের ব্লাডটা পাচ্ছে। যখন ওই ব্লাডটা পাচ্ছে প্রত্যেকটা সেল অফ আওয়ার বডি, তাহলে প্রত্যেকটা সেল কী পাচ্ছে? ওই সলিউবল ফুডটাও পাচ্ছে। সো নাও উই হ্যাভ দ্য সেলস উইথ লটস অফ ফুড। এবার সেলসের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে। সেলস সেইটাকে মাইটোকন্ড্রিয়া দিয়ে সেই ফুড সাবস্টেন্সেসগুলোকে ভেঙে অক্সিডাইজ করে এনার্জি প্রডিউস করছে, which is ATP. So over here, what are the raw materials that we are using to produce ATP? The raw materials are obviously the food that we have eaten and the oxygen that we are inhaling. এগুলো র মেটেরিয়ালস যেটা দরকার ফর রেসপিরেশন। আর এন্ড প্রোডাক্টটা কি? আমরা শেষমেশ কী পাচ্ছি? এন্ড প্রোডাক্ট ইজ অবভিয়াসলি দ্য এনার্জি উই আর গেটিং ইন দ্য ফর্ম অফ ATP. উই আর অলসো লেটিং আউট কার্বন ডাইঅক্সাইড, যেটা আমাদের কাজে লাগবে না, অ্যান্ড উই আর অলসো লিবারেটিং হিট। আগের দিনও বলেছিলাম হিট, আগের দিন এক্সপেরিমেন্টগুলোতেও দেখেছিলি যে হাউ হিট ইজ প্রডিউসড ওয়েন দে রেসপায়ার। দ্য সিডসের মধ্যে সেই থার্মোমিটার লাগানো ছিল, দেখা গেল যে সিডসগুলো রেসপায়ার করছে বলে থার্মোমিটারের টেম্পারেচার কিন্তু বেড়ে যাচ্ছে। সো রেসপায়ার করার জন্য বডিতে হিট বাড়ে, দ্যাট ইজ নাথিং নিউ। ওই জন্য আমরা যখন এক্সারসাইজ করি খুব জোরে জোরে রেসপায়ার করি, অনেক রেসপিরেশন হচ্ছে মানে অনেক ব্রেকডাউন অফ ফুড হচ্ছে, তার মানে অনেক হিট লিবারেট হচ্ছে। ওই জন্য আমাদের কিন্তু গরমও লাগে যখন আমরা এক্সারসাইজ করি। whenever you are respiring more, whenever you are breaking down oxidizing food more, হিটও কিন্তু বেশি লিবারেট হবে। ঠিক আছে, তো রেসপিরেশনের ইকুয়েশনটা তো আগের দিনই বলেছিলাম। রেসপিরেশনে কী কী র মেটেরিয়ালস কী কী লাগছে? র মেটেরিয়ালস লাগছে প্রথমত ফুড। আর ফুড মানি কি? ফুড মানি গ্লুকোজ। কারণ আমি আগের দিনও বলেছি যে সব থেকে সিম্পলিফাইড ফুড হচ্ছে গ্লুকোজ। সব থেকে সিম্পলিফাইড ফুড, তুই কার্বোহাইড্রেটস খাস কি প্রোটিনস খাস কি ফ্যাটস খাস, শেষমেশ গিয়ে ব্রেকডাউন হবে গ্লুকোজে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফুড। অ্যান্ড হোয়াট ইজ দ্য আদার র মেটেরিয়াল? আমি এক্ষুনি বললাম হোয়াট আর ইউ ইনহেলিং? ইউ আর ইনহেলিং অক্সিজেন। তো এই দুটো হচ্ছে র মেটেরিয়াল। পাচ্ছি কি? কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, ওয়াটার ভেপারও কিছুটা বেরিয়ে যাচ্ছে, মুখ দিয়ে নাক দিয়ে ওয়াটার ভেপার বেরোচ্ছে, এনার্জি পাচ্ছি। এবার এই এনার্জিটা কিছুটা এটিপি যেটা আমরা ইউজ করছি, আর বাকিটা হিট এনার্জি যেটা আমাদের বডি টেম্পারেচারটা মোটামুটি মেনটেন করছে, আর বাদ বাকিটা বডি থেকে ছেড়ে যাচ্ছে মানে আবার বডি ইজ রেডিয়েটিং দ্যাট হিট আউট, কাজে লাগছে না। বেসিক্যালি আমাদের বডি টেম্পারেচারটা মেনটেন করাতেও এই হিটটা কাজে লাগে, যেটাকে বলে হোমিওস্ট্যাসিস। ঠিক আছে, হোমিওস্ট্যাসিস হচ্ছে সেটাই, যে বডি টেম্পারেচারটা মেনটেন করা, আমাদের বডিতে যে নর্মাল টেম্পারেচার সেটা মেনটেন করা হচ্ছে এই হিট এনার্জি দিয়ে, সেটাও হচ্ছে কিন্তু। সো আমাদের এটাই রেসপিরেশনের বারবার মুখস্থ মানে বারবার বলেছি যেটা মনে রাখতে হবে। ফটোসিনথেসিস কিন্তু এদিক থেকে এদিক যায়, ওই জন্য গ্লুকোজ ফর্মেশন হয়। গ্লুকোজ ইজ দ্য এন্ড প্রোডাক্ট ইন দ্য কেস অফ ফটোসিনথেসিস। আর রেসপিরেশনে এইটা হচ্ছে র মেটেরিয়াল,
আর পাচ্ছি কি কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার। এটা কিন্তু ব্যালেন্সড ইকুয়েশন নয়, একটু ব্যালেন্স করে নিই। ব্যালেন্স আমি করে দিচ্ছি, এখানে 6 হবে, এখানে 6 হবে, এখানে 6 হবে। তো খাতায় কিন্তু যখন তুই রেসপিরেশনের ইকুয়েশন লিখবি, ইফ ইট ইজ নট আ ব্যালেন্সড ইকুয়েশন, আমি জাস্ট এভাবে কেটে দেবো। শুধু আমি না, স্কুলের টিচারও কিন্তু কেটে দেবে। ইকুয়েশন ব্যালেন্স না হলে দ্যাট ইকুয়েশন ডাজেন্ট মেক এনি সেন্স। সো এটা রেসপিরেশনের ইকুয়েশন। তো রেসপিরেশন করছে মানে আমি এক্ষুনি কী বললাম? আমি এক্ষুনি যেটা বললাম যে আমি যে খাবারটা খাচ্ছি, যেটা আমার পেটে ডাইজেস্ট হচ্ছে, সেই ডাইজেস্টেড ফুডটা ব্লাডের সাথে স্টমাক মিশিয়ে দিচ্ছে। সেই ব্লাডটা এখন গোটা বডিতে ঘুরঘুর করছে। গোটা বডিতে যখন ঘুরছে তখন প্রত্যেকটা সেল সেই ব্লাডের কন্ট্যাক্টে আসছে, আর সেই ব্লাডের কন্ট্যাক্টে যখন আসছে ওই ফুড সাবস্টেন্সও পাচ্ছে। এই ফুড সাবস্টেন্সটা প্রত্যেকটা সেলে কিন্তু বার্ন হয়ে এনার্জি দিচ্ছে। প্রত্যেকটা সেলে এই ফুড সাবস্টেন্স বার্ন হয়ে এনার্জি দিচ্ছে। যেহেতু এটা প্রত্যেকটা সেলে হচ্ছে, ইটস নট জাস্ট ওয়ান বিগ মেশিন, বাট প্রত্যেকটা বডি সেল, বিলিয়ন্স, মিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স অফ সেলস আছে বডিতে, প্রত্যেকটা সেলেই হচ্ছে এই রেসপিরেশনের প্রসেসটা। ওই জন্য এটাকে কী বলা হয়? সেলুলার অর টিস্যু রেসপিরেশন। সেলুলার অর টিস্যু রেসপিরেশন বলা হয় এটাকে, যেহেতু সেলের মধ্যে হচ্ছে। আর একটা কথা আমি আগের দিনও বলেছিলাম যে এই যে ব্রেকডাউন হচ্ছে, এই যে গ্লুকোজটা ব্রেকডাউন হয়ে এনার্জি হচ্ছে, দিস ইজ নট ভেরি সিম্পল। এটা অনেক বেশি, মাঝখানে অনেক কটা প্রসেস আছে। বলেছিলাম না আগের দিন যে অনেক কটা স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপে একটা একটা এনজাইম লাগে। ওই এনজাইম ছাড়া কিন্তু এক একটা স্টেপ হবে না। এই যে এতগুলো স্টেপ আছে, আমি বলেছিলাম দুটো, সেই দুটো প্রসেসের নাম কি? একটা হচ্ছে গ্লাইকোলাইসিস। যদি না মনে পড়ে, গো ব্যাক টু রেসপিরেশন ইন প্লান্টস। কি বলেছিলাম একটু মনে কর, তারপরে আবার এই ভিডিওটা দেখতে শুরু করবি, বিকজ দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? তো এই যে গ্লুকোজটা এনার্জি হচ্ছে দুটো স্টেপের মাধ্যমে, একটা গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে ক্রেবস সাইকেল। আমি বলেওছিলাম যে গ্লাইকোলাইসিসে সবাই ঢুকে যায়, কিন্তু ক্রেবস সাইকেলে যারা এরোবিক অক্সিডেশন করে তারাই শুধু ঢোকে। এরোবিক মানে ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, এরোবিক রেসপিরেশন মানে ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। শুধুমাত্র যারা এরোবিক রেসপিরেশন করে তারাই ক্রেবস সাইকেলে ঢোকে। না হলে গ্লুকোজটা 1 মোল অফ গ্লুকোজ গ্লাইকোলাইসিস দিয়ে কি হয়? পাইরুভেট হয়, তাই তো? এটা 3 কার্বন কম্পাউন্ড। তারপরে এই পাইরুভেটটা কোথায় ঢোকে? ক্রেবস সাইকেলে ঢোকে। মনে আছে? এই পাইরুভেটটা ক্রেবস সাইকেলে ঢোকে। আর গ্লাইকোলাইসিসের গোটা প্রসেসটা কোথায় ক্যারি অন হয়? একটা, এই গোটা জিনিস তো সেলে হচ্ছে। আমি এক্ষুনি কী বললাম? এটা কী ধরনের রেসপিরেশন? সেলুলার রেসপিরেশন। সেলুলার রেসপিরেশন মানে কি? সেলের মধ্যে হচ্ছে তো। তো এই গ্লুকোজটা যে ভাঙছে, গ্লাইকোলাইসিস হচ্ছে, ক্রেবস সাইকেল হচ্ছে, এই গোটা জিনিসটাই তো সেলের মধ্যে হচ্ছে। সেটা কি বুঝতে পারছিস? ওই জন্য সেলুলার রেসপিরেশন বলা হয়। তো যেহেতু এটা সেলের মধ্যে হচ্ছে, তো সেলের কোথাও একটা তো হচ্ছে। গ্লাইকোলাইসিস হয় সেলের সাইটোপ্লাজমে, ক্রেবস সাইকেল হয় সেলের মাইটোকন্ড্রিয়ায়। গ্লাইকোলাইসিস হয় সেলের সাইটোপ্লাজমে, ক্রেবস সাইকেল হয় সেলের মাইটোকন্ড্রিয়া। এগুলো কিন্তু আবার বলা দরকার ছিল না, যেহেতু আগের দিন বলে দিয়েছি। বাট আই এম টেলিং ইউ দিস বিকজ এই চ্যাপ্টারে এটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোর ওভার একটা রিভিশনও হয়ে যাবে। ওকে? তো প্রত্যেক এই গ্লুকোজ থেকে যে শেষমেশ আসছে, এনার্জি প্রডিউস করছে, অনেকগুলো স্টেপস ইনভলভড আছে। প্রত্যেকটা স্টেপে একটা একটা করে এনজাইম লাগে। ফাইনালি যখন মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রডিউস করে দেয়, এনার্জি দু রকমের হয়, একটা এটিপি হয়, একটা হিট। হিটটা তো বেরিয়ে গেল, বাদ বাকি কি? এটিপি, তাই তো? এটিপি তুই যখন ইউজ করে নিচ্ছিস, তুই হাঁটার জন্য, চলার জন্য, দৌড়ানোর জন্য, যাই করার জন্য তুই যখন এটিপি ইউজ করছিস, সেই এটিপিটা কি হয়ে যাচ্ছে? এডিপি। কেন? 3টে ফসফেট এখানে ছিল, 3টে ফসফেট থেকে একটা ফসফেট বেরিয়ে যাচ্ছে, সেই ফসফেটটা বেরিয়ে গিয়ে 2টো ফসফেট হয়ে যাচ্ছে। আবার তোর সেলগুলো যখন ফুড সাবস্টেন্স অক্সিডাইজ করে এনার্জি প্রডিউস করবে, একটা ফসফেট আবার জুড়ে গিয়ে এখানে একটা ফসফেট জুড়ে যাবে, আর সে হয়ে যাবে এটিপি। বলেছিলাম আগের দিন এগুলো। ওই জন্য এটিপিকে কী বলা হয়? কারেন্সি, এনার্জি কারেন্সি বলা হয় ওই জন্য এটিপিকে। ঠিক কি না? আর এটা অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, ফুল ফর্ম 1000 বার কিন্তু কোয়েশ্চেনে দেয়। ঠিক আছে? আর তো এত এনার্জি আমরা যে এত এটিপি প্রডিউস করি, ঠিক আছে, সারাদিন যে এত এটিপি প্রডিউস করি, সেই এটিপিটা কিসের জন্য লাগে? শুধুমাত্র হাঁটা চলা, দৌড় করানো,
এই সব কারণেই কি লাগে, মানে হাঁটা চলা তো তোর সেটা তো তোর আউটার এনভায়রনমেন্টে দরকার বলে, তোর মা তোকে ডাকলো, তোকে তোর ঘর থেকে কিচেনে অবধি যেতে হবে, সেটা তো তোর আউটার এনভায়রনমেন্টের জন্য, তোর বডির আউটার এনভায়রনমেন্টে দরকার পড়ছে বলে তুই হাঁটছিস, কিন্তু তোর বডির ভেতরে কি কোনো এনার্জি দরকার নেই? অফকোর্স দরকার আছে, ওই জন্য এটিপি এত বেশি তৈরি হয়। বডির ভেতরের জন্য কি দরকার আছে? এই যে তুই এত খাবার খাচ্ছিস, সেই খাবারটা ভেঙে গিয়ে, হয়তো তুই চিকেন খেলি, অনেক চিকেনে প্রচুর প্রোটিন আছে, সেই প্রোটিনটা ভেঙে গিয়ে অ্যামিনো অ্যাসিড হলো, আমি এগুলো আগের দিন বলেছি, আবার অ্যামিনো অ্যাসিডটা একটা নতুন প্রোটিন করলো, এনজাইম তৈরি হচ্ছে, এই যে প্রত্যেকটা, এই যে বলছি যে গ্লুকোজ থেকে যে ক্রেবস সাইকেল অবধি আসছে, প্রত্যেকটা স্টেপে একটা করে এনজাইম দরকার। এই এনজাইমগুলো আসবে কোথা থেকে? বডিকে তো প্রডিউস করতে হবে, আর কোনো জিনিসের প্রোডাকশানে কিন্তু এনার্জি লাগে। তাহলে এই যে এত এনজাইম লাগছে, সেগুলোর প্রোডাকশানের জন্য এনার্জি চাই, সেই এটিপিটা সেখানেও কাজে লাগছে। তোর যে মাসেলস তুই মুভ করাচ্ছিস সেটাতেও কাজে লাগছে। তোর নার্ভাস সিস্টেমটা সারাদিন কাজ করছে, তুই যে একটা গরম জিনিসে হাত রাখলি আর সেটা গরম লাগলো, এটা তার মানে কী কাজ করলো? হোয়াট ইজ ওয়ার্কিং, হোয়াট ইজ অ্যাট ওয়ার্ক? ইউর নার্ভাস সিস্টেম ইজ অ্যাট ওয়ার্ক। ঠিক আছে, তো এই নার্ভাস সিস্টেম যে কাজ করছে সেটার জন্য এনার্জি দরকার। আর কন্টিনিউয়াসলি তোর বডির সেলস যে ডিভাইড করছে, এখন না হয় তুই পুরোপুরি গ্রো করে গেছিস, হয়তো তোর হাইট আর বাড়বে কি বাড়বে না, হ্যাঁ তোর হাইট এখনও বাড়বে, বাট মেবি ধর একটা বয়স পর যে তখন তোর যে হাইট বাড়বে না, তখন না হয় পরের কথা, বাট এখনও যে তোর হাইট বাড়বে, তোর হাইটটা যে বাড়বে কী করে? নতুন সেলস হবে, তো নতুন সেলস হয় তবেই না তোর হাইট বাড়বে। বা আমার একটা কোথাও লেগে গেল, সেখানে সেলসগুলো চলে গেল, উবড়ে চলে গেল, তো সেখানে তো নতুন সেলস দরকার। তো তার মানে কি সেল ডিভিশন দরকার, সেলস থেকে নতুন সেল ফর্ম হবে, একটা সেল থেকে নতুন দুটো সেল ফর্ম হবে। তো এই যে সেল ডিভিশন হচ্ছে, এই সেল ডিভিশনের জন্যও এনার্জি দরকার। সে এনার্জিটাও কোথা থেকে আসবে? এটিপি থেকে। তো বেসিক্যালি আমাদের বডির যে এনার্জি শুধু দরকার হাঁটা চলা করার জন্য তা নয়, তোর বডির ভেতরে এই যে তোর স্টামাক ফুড ডাইজেস্ট করছে, তুই যাই ফুড খাচ্ছিস 2-3 ঘন্টার মধ্যে তোর স্টামাক ফুডটা ডাইজেস্ট করে ফেলছে, সেটার জন্য কি এনার্জি দরকার নেই? অবশ্যই সেটার জন্য এনার্জি দরকার আছে। তো এই সব জিনিসের জন্য কিন্তু এনার্জি খুব দরকার। ঠিক আছে, আচ্ছা, এবার এটুকু তো তুই বুঝিস যে অ্যানিমালসের অনেক বেশি এনার্জি চাই প্লান্টসের থেকে। তো আগের দিনও বলেছি যে প্লান্টসের একটা জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে বেড়ানোর দরকার নেই। তো সেখানের ক্ষেত্রে আর প্লান্টস আমাদের মতো চিবিয়ে চিবিয়ে খেয়ে কত কাণ্ড করে এসব করে না। প্লান্টসের একটাই কাজ, শুধুমাত্র খাবার বানানো আর নিজে সেটা ইউজ করা। তো আমাদের যতটা এনার্জি দরকার প্লান্টসের কিন্তু অতটা এনার্জি দরকার নেই। এবার অ্যানিমালসের মধ্যেও তো অনেক ধরনের অ্যানিমালস আছে, লোয়ার অ্যানিমালস আছে যেগুলো একদম ছোট ছোট, হায়ার অ্যানিমালস আছে আমাদের মতো, কুকুর বিড়াল মানুষ এরকম, এগুলো হায়ার অ্যানিমালস। তো যত বেশি তুই হায়ার দিকে যাবি তত বেশি এনার্জি বেশি লাগবে। বার্ডস যেমন, বার্ডসদের তো পুরো এদিক ওদিক ঘুরে বেড়াতে হয়, পালিয়ে বেড়াতে হয়, তো বার্ডসদের বেশি এনার্জি দরকার। এই এনার্জিগুলো আসে কোথা থেকে? সেই এটিপি থেকেই। ইনফ্যাক্ট আমাদের মতো যে বার্ডস ম্যামেলস আছে, আমরা তো ওয়ার্ম ব্লাডের অ্যানিমালস, জানিস তো? বার্ডস ম্যামেলসরা কি? ওয়ার্ম ব্লাডের অ্যানিমালস মানে কি? মানে বাইরের টেম্পারেচারের সাথে আমাদের বডি টেম্পারেচার কিন্তু ফ্লাকচুয়েট করে না। শীতকালে যখন বাইরের টেম্পারেচার 11 ডিগ্রি সেন্টিগ্রেড চলে যায়, তখন কি আমাদের বডি টেম্পারেচারও 37 থেকে 11 ডিগ্রিতে চলে যায় না। যদি চলে যেত তাহলে আমরা হতাম কোল্ড ব্লাডেড অ্যানিমালস, লাইক স্নেকস, লিজার্ডস, এদের টেম্পারেচার বাইরের টেম্পারেচারের সাথে ফ্লাকচুয়েট করে। বাট বার্ডস ম্যামলস আমাদের টেম্পারেচার একই রকম থাকে। কেন থাকে? আর থাকে বলেই আমাদেরকে কি বলা হয়? ওয়ার্ম ব্লাডেড বলা হয়। আর কেন থাকে সেটা আমি একটু আগেই বললাম। রেসপায়ার করার জন্য যে হিটটা প্রডিউস হয়, সেই হিটটা মেনটেন করে আমাদের বডি টেম্পারেচার। তাই বাইরে যখন 11 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তখনও আমাদের 37 কেন থাকে? বিকজ আমরা রেসপায়ার করছি, হিট প্রডিউস হচ্ছে, তো আমাদের বডি টেম্পারেচারটাও মেনটেন হচ্ছে। ঠিক আছে, যখন তোর খুব ঠান্ডা লাগছে তখন তুই কিছু না কিছু যদি এক্সারসাইজ করিস বা কিছু না কিছু তুই অ্যাক্টিভিটি তুই যদি করিস, মাস্কুলার অ্যাক্টিভিটি, তখন দেখবি তোর বডিটা আরও গরম হয়ে যায়। এই জন্য শীতকালে বলে একটু দৌড় করো, হাঁটো, তাহলে বেটার লাগবে। কেন? বিকজ তুই যদি শীতকালে দৌড় করিস বা তুই যদি হাঁটছিস মানে তোর কি দরকার লাগছে? এটিপি কিভাবে প্রডিউস হয়? গ্লুকোজ ভেঙে।
আর গ্লুকোজ যখন ভাঙে তখন কি শুধু এটিপি তৈরি হয় না, তখন শুধু এটিপি তৈরি হয় না, হিটও তৈরি হচ্ছে। তার মানে তুই হাঁটছিস বলে শুধুমাত্র বেশি বেশি গ্লুকোজ বার্ন করে তোকে এটিপি দিচ্ছে না, তোকে হিটও দিচ্ছে, যার জন্য তোর হাঁটার জন্য হিট বেশি তৈরি হচ্ছে। ওই জন্য শীতকালে তুই যত হাঁটবি বা তুই যখন কিছু আরও বেশি করবি, মোর গ্লুকোজ উইল বি বার্নড, মোর হিট উইল বি প্রডিউসড, ইউ উইল ফিল বেটার, ইউ উইল ফিল ওয়ার্ম। ওকে, তো তোকে কিছু মুভমেন্ট করতে হবে, কিছু একটুখানি হিট প্রডিউস করার জন্য তোকে কিছু মুভমেন্ট করতে হবে। তাই শীতকাল যখন আমরা খুব ঠান্ডা লাগে আমাদের দাঁতে দাঁত পড়ে, ক্ল্যাটারিং অফ টিথ বলা হয়। কি বলা হয়? ক্ল্যাটারিং। হোয়াট ইজ ক্ল্যাটারিং অফ টিথ? দাঁতে দাঁত এরকম 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 হতে থাকে, দাঁতে দাঁত পড়ে। দাঁতে দাঁত পড়ছে মানে কি, তোর মুখটা কিছু একটা অ্যাক্টিভিটি করছে। অ্যাক্টিভিটি করার জন্য কিন্তু এটিপি অলওয়েজ দরকার। এটিপি দরকার মানে গ্লুকোজ বার্ন হবে, আর গ্লুকোজ বার্ন হওয়া মানে এটিপির সাথে সাথে হিটও প্রডিউস হবে। হোপফুলি আই এম ক্লিয়ার। ঠিক আছে, এবার আমি চলে যাব, গ্লুকোজ হ্যাজ নো অল্টারনেটিভ ফর রেসপিরেশন। আচ্ছা, এবার আমি আসবো সেকেন্ড পেজে, যে লেখা আছে গ্লুকোজ হ্যাজ নো অল্টারনেটিভ ফর রেসপিরেশন। এটা আমি সেই প্রথম দিন থেকে বলে আছি, এটা আমি আগের দিনও বলেছি। আগের দিন আমি লিখে লিখে বুঝিয়েছিলাম যে তুই যাই খাস না কেন এন্ড প্রোডাক্ট কিন্তু গ্লুকোজ হয়, বিকজ গ্লুকোজ ছাড়া তো ডাইজেস্টিভ সিস্টেম ব্লাডে সেটা মেশাতে পারবে না। তুই যদি কার্বোহাইড্রেটও খাস, সেটাকে শেষমেশ গ্লুকোজ করতে হবে ফর অ্যাবজর্পশন বাই ব্লাড। তুই যদি চিকেন খাস, চিকেন ইজ প্রোটিন, সেই প্রোটিনটাকে শেষমেশ গ্লুকোজ করতে হবে যাতে ব্লাড অ্যাবজর্ব করতে পারে। তুই যদি বাটার বা ঘি খাস, উইচ ইজ ফ্যাট, সেটাকেও ভেঙে গ্লুকোজ করতে হবে। ঠিক আছে, এই তুই হয়তো অনেক বেশি ফ্লেশ খেয়েছিস, ফ্লেশ ইজ আ ব্যাড ওয়ার্ড, ধর চিকেন মাটন এসব খেয়েছিস। তো চিকেন মাটন মানে এগুলো কি? লটস অফ প্রোটিন। ঠিক আছে, এটা হচ্ছে লটস অফ প্রোটিন। ঠিক আছে, প্রোটিন প্রথমে ভাঙবে অ্যামিনো অ্যাসিডসে, বিকজ প্রোটিনস ইজ আ কমপ্লেক্স মলিকিউল। কমপ্লেক্স মলিকিউল প্রথমে কী হবে? অ্যামিনো অ্যাসিড। মনে হয় আমার কেমিস্ট্রিতে পড়েছিস যে প্রোটিনস থেকে অ্যামিনো অ্যাসিড আসে। তো অ্যামিনো অ্যাসিডস আর ভেরি স্মল প্রোটিন মলিকিউল, দে আর স্মল প্রোটিন মলিকিউলস। ঠিক আছে, এই অ্যামিনো অ্যাসিডগুলো ডাইজেস্ট করবে। কোথায় ডাইজেস্ট হবে? লিভারে, মানে ব্রেকডাউন হবে আর কি। এই অ্যামিনো অ্যাসিডগুলো ব্রেকডাউন হবে লিভারে। যখন ব্রেকডাউন হবে লিভারে, এ কী ফর্ম করবে? গ্লুকোজ। তো বুঝতে পারছিস, সে প্রোটিন হলেও শেষমেশ গ্লুকোজ হচ্ছে, ফ্যাট হলেও শেষমেশ গ্লুকোজ হবে, আর কার্বোহাইড্রেট হলে সেটা তো গ্লুকোজ হবেই। কার্বোহাইড্রেটের তো সিম্পল ফর্ম গ্লুকোজই। প্রোটিন যে সিম্পল ফর্ম অ্যামিনো অ্যাসিড, বাট কার্বোহাইড্রেটের সিম্পল ফর্ম গ্লুকোজই। কিন্তু প্রোটিনসটা দেখ কীভাবে অ্যামিনো অ্যাসিড হলো, তারপর সে নিজে কিন্তু গ্লুকোজই হয়ে গেল, বিকজ গ্লুকোজ হলে তবেই ওটা অ্যাবজর্ব হতে পারবে ব্লাড দিয়ে। এবার এক্সেস যেগুলো, মানে অ্যামিনো অ্যাসিড যে শুধুমাত্র যে গ্লুকোজই ফর্ম করে তা না, অ্যামিনো অ্যাসিডসের কিছু কিছু ওয়েস্ট মেটেরিয়ালও হয়, যেগুলো তোর বেশিরভাগ ওয়েস্ট মেটেরিয়াল নাইট্রোজেন। অ্যামিনো অ্যাসিডস অ্যামাইন কম্পাউন্ড মানে NH2, অ্যামাইন কম্পাউন্ড আছে, অ্যামাইন আছে, অ্যামাইন মানে NH2, আর NH2 মানে কি? নাইট্রোজেন প্রচুর আছে। তো যখন অ্যামিনো অ্যাসিড ভাঙছে, শুধুমাত্র গ্লুকোজ প্রডিউস হচ্ছে তা না, অনেক বেশি নাইট্রোজেনও প্রডিউস হচ্ছে। সেই নাইট্রোজেনগুলো কিন্তু আমাদের বডিতে দরকার নেই, অত নাইট্রোজেন আমাদের বডিতে দরকার নেই। তো সেই নাইট্রোজেনগুলো এক্সক্রিট হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সেই নাইট্রোজেনগুলো এক্সক্রিট হয়ে যাচ্ছে। তো সেটা তো পরের কথা, দ্যাট উই আর নট কনসার্নড অ্যাবাউট। মোস্ট অফ দ্য অ্যামিনো অ্যাসিডস ইজ বিং কনভার্টেড টু নাইট্রোজেন অ্যান্ড দেন ইজ এক্সক্রিটেড, বাট দেন কতটা অ্যামিনো অ্যাসিড গ্লুকোজ হয়ে যাচ্ছে। এবার এই গ্লুকোজটা তুই আইদার এক্ষুনি ইউজ করতে পারবি, তুই এক্সারসাইজ করতে যাচ্ছিস, তুই এই গ্লুকোজটা এক্ষুনি ইউজ করতে পারবি, বার্ন করে এটিপি প্রডিউস করবি, বা তুই এই গ্লুকোজটা স্টোর করতে পারবি। আমি আগের দিন বলেছিলাম কোথায় স্টোর হয়? লিভারে, ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন। এগুলো অনেকগুলো, এই গোটা যে পাতা আছে রেসপিরেটরি সিস্টেমের ফার্স্ট 2 পেজেস আমি পুরোপুরি আগের দিন ডিসকাস করেছি, তাও আই এম জাস্ট গোয়িং থ্রু। তো এই যে এই গ্লুকোজটা আইদার ইউ ইউজ ইট ইমিডিয়েটলি, বা ইউ স্টোর ইট ইন লিভার ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন। গ্লুকোজটা যখন তুই লিভারে স্টোর করবি, সেটা গ্লুকোজই থাকবে না, তখন গ্লাইকোজেন হয়ে যাবে। কেন স্টোর করলে? পরে যখন তোর দরকার পড়বে, সেই গ্লাইকোজেনটা ভেঙে তুই আবার গ্লুকোজ করে নিয়ে তুই ইউজ করতে পারবি। ঠিক আছে, হোপফুলি ইটস কমপ্লিটলি ক্লিয়ার। ওকে,
আচ্ছা, এবার আই মুভ অন টু টু কাইন্ডস অফ রেসপিরেশন, যেটা অ্যারোবিক আর অ্যানারোবিক। আচ্ছা, তো এবার দু ধরনের রেসপিরেশন আছে, অ্যারোবিক আর অ্যানারোবিক। ঠিক আছে, দু ধরনের রেসপিরেশন আছে, অ্যারোবিক অ্যানারোবিক, এটাও আগের দিন বলেছি। স্টিল জাস্ট লেটস গো থ্রু ইট। অ্যারোবিক আর অ্যানারোবিক, ঠিক আছে, অ্যারোবিক আর অ্যানারোবিক। অ্যারোবিক রেসপিরেশন হয় ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, অ্যানারোবিক রেসপিরেশন হয় ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। তো অ্যানএরোবিক, যেটা ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, সেটা কি আমরা করি? মানে আমাদেরকে কি অক্সিজেন ছাড়া রেখে দিলে আমরা কি থেকে যাব 1 দিন 2 দিন 3 দিন? না, আমাদের বডি ইজ নট ইউজড টু অ্যানএরোবিক রেসপিরেশন, বাট ইয়েস ওয়েন ইটস রিকোয়ার্ড, তখন আমাদের মাসেলসকে ক্যারি অন করতে হয় অ্যানারোবিক রেসপিরেশন, বাট দ্যাট ইজ জাস্ট ফর আ ফিউ মিনিটস, খুব টেম্পোরারি হয় সেটা। আর সেটা কেন আমি আগের দিন ফোনে বুঝিয়েছিলাম না, যে ধর তুই ছুটছিস, তোর ছোটার জন্য এনার্জি, তোর এখন রেস করছিস তুই, তো তোর অনেক এনার্জি লাগছে, বাট তো যতটা এনার্জি তোর মাসেলস ডিমান্ড করছে ছোটার জন্য তুই ততটা দিতে পারছিস না। কেন? বিকজ এনার্জির জন্য তোকে অক্সিজেন ইনহেল করতে হবে, আর অক্সিজেন সেই ফুড, তোর পেটে ফুডটাকে, তোর ব্লাডে ফুডটাকে বার্ন করে এটিপি প্রডিউস করবে, বাট তুই ততটা অক্সিজেন নিতে পারছিস না। আর যদি নিয়েও থাকিস অক্সিজেন, সেটা কম পড়ে যাচ্ছে, তোর মাসেলস একটু বেশি এনার্জি ডিমান্ড করছে ছোটার জন্য। তো তখন তোর মাসেল দেখবে যে না, আমাকে তো এই অক্সিজেন এনাফ দিচ্ছে না এনার্জি প্রডিউস করার জন্য, তো লেট মি সুইচ টু অ্যানারোবিক রেসপিরেশন ফর টাইম বিং। তো অ্যানারোবিক্যালি রেসপায়ার করতে শুরু করবে ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন, তখন ও অ্যানারোবিক রেসপিরেশন করতে শুরু করবে। এই সময় কী হবে, যে মাসেলসগুলো আছে তোর, যে মাসেলসগুলো আছে, যে মাসেলসগুলো আর হেল্পিং ইউ টু রান or helping you to do whatever you are doing, সেই মাসেলসগুলো they will start working in the absence of oxygen to provide কিসের জন্য? হঠাৎ করে শুরু করো, ওর কেন নিজে কষ্ট পেতে যাবে? বিকজ তুই এক্সট্রা এনার্জি ডিমান্ড করছিস, তোর বডি এক্সট্রা এনার্জি ডিমান্ড করছে, তোর মাসেলস নিজেই এক্সট্রা এনার্জি ডিমান্ড করছে, তো ও নিজেই সেই এনার্জিটা প্রডিউস করার শুরু করে দিচ্ছে, টেম্পোরারিলি অ্যানারোবিক শুরু করে দিচ্ছে, টেম্পোরারিলি ও অ্যানারোবিক রেসপিরেশন শুরু করে দিচ্ছে ফর দিস এক্সট্রা এনার্জি। ঠিক আছে, ফর দিস এক্সট্রা এনার্জি। কিন্তু কোনো জিনিস, ভালো জিনিস বা কোনো লাভের জিনিস কি কিছুর ফ্রিকা আসে? তুই জীবনে কি কিছু ফ্রিকা পাবি ভালো জিনিস? না, ও যেই এক্সট্রা এনার্জি প্রডিউস করছে তার এক্সপেন্সে, তার রিটার্নে তাকে কিছু কষ্টও করতে হচ্ছে। তাকে কি করতে হচ্ছে? এন্ড প্রোডাক্ট হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। নর্মালি রেসপিরেশনের এন্ড প্রোডাক্ট কী হয়? এরোবিক রেসপিরেশনের এন্ড প্রোডাক্ট কী হয়? কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার আর এনার্জি। কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, ওয়াটারও বেরিয়ে যাচ্ছে, এনার্জিটা তুই পাচ্ছিস। কিন্তু এখানে কি প্রডিউস হচ্ছে? এখানে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হচ্ছে। অ্যানএরোবিক রেসপিরেশন যখন তোর মাসেলস করছে, ল্যাকটিক অ্যাসিডগুলো মাসেলসে গিয়ে জমে যাচ্ছে, ল্যাকটিক অ্যাসিডগুলো মাসেলে গিয়ে জমে যাচ্ছে। যেই জমে যাচ্ছে, তুই হঠাৎ করে ক্লান্ত ফিল করতে শুরু করছিস, ফেটিগ হচ্ছে তোর। এই সিচুয়েশনটাকে বলা হয় অক্সিজেন ডেট। আমি আগের দিনও বলেছি, এই সিচুয়েশনটাকে বলা হয় অক্সিজেন ডেট। ঠিক আছে, অক্সিজেনের অভাব যদি ইনকেস যদি না বুঝতে পারিস, তো অক্সিজেনের অভাবটা হচ্ছে অক্সিজেন ডেট। এই যে অক্সিজেনের অভাবে ওকে অ্যানারোবিক্যালি রেসপায়ার করে এক্সট্রা এনার্জি তৈরি করতে হচ্ছে, আর ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে অক্সিজেন ডেট। এবার তুই, তোর রেস্ট শেষ হয়ে গেল, তুই যখন বসে পড়লি রেস্ট করার জন্য, তুই জোরে 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 নিঃশ্বাস নিতে শুরু করলি। যখন তুই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিস, অনেক অনেক অক্সিজেন তোর ভেতরে যাচ্ছে। আর যখন তোর অক্সিজেন ভেতরে যাচ্ছে, এই যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে বসে আছে মাসেলসের মধ্যে, এই ল্যাকটিক অ্যাসিডটা অক্সিডাইজ হয়ে যাচ্ছে, আর এই অভাবটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। অনেক অনেক কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে। অবভিয়াসলি ল্যাকটিক অ্যাসিড তুই যখন ভাঙবে, প্রচুর অক্সিজেন যখন তুই নিবি, আর সেই ল্যাকটিক অ্যাসিডটা যখন ভাঙবে, প্রচুর প্রচুর কার্বন ডাইঅক্সাইডও প্রডিউস হবে, কিন্তু সেটা তো তুই বের করে দিবি নাক দিয়ে, তাই না? তো সেটা বেরিয়ে গেল, এই অক্সিজেন ডেটটাও মিটে গেল, ল্যাকটিক অ্যাসিডও আর বডিতে থাকলো না, অ্যান্ড ইয়োর মাসেলস গো ব্যাক টু নর্মাল স্টেট। ঠিক আছে, অ্যান্ড দেন তুই আবার নর্মালি এরোবিক্যালি রেসপায়ার করতে শুরু করলি, তোর মাসেলসও এরোবিক্যালি রেসপায়ার করতে শুরু করলো। ওটা মাঝখানে অ্যানারোবিক রেসপিরেশনে চলে গেছিলো, বিকজ তুই এমন ছোটাছুটি করছিলি যে তোর মাসেলস অভাব হচ্ছিল, তোর মাসেলসে এনার্জির। ঠিক আছে, আর এরোবিক তো জানিস, এরোবিক তো অবভিয়াসলি গ্লুকোজের সাথে অক্সিজেন। এখানে তুই কিন্তু প্লাস অক্সিজেন লিখতে পারবি না, এখানে যে প্লাস অক্সিজেন লিখছিস,
তো কার্বন ডাইঅক্সাইড পাচ্ছিস, ওয়াটার পাচ্ছিস, আর এনার্জি পাচ্ছিস, প্রথম থেকে যেটা বলে আসলাম আর প্রথমেই যেটা পড়িয়েছি, ঠিক কি না? তো এবার এরোবিকে একটু পড়তে হবে যে কতটা এটিপি তৈরি হচ্ছে, এটা একটু পড়তে হবে। অ্যানিমালসে কতটা এটিপি তৈরি হচ্ছে আর প্লান্টসে কতটা এটিপি যদি নাও বলিস, কতটা এনার্জি, কিলো জুলে তোকে মুখস্থ রাখতে হবে, কিলো জুলে তোকে মুখস্থ রাখতে হবে। কেমিক্যাল চেঞ্জগুলো মানে কী কী ভেতরে হচ্ছে, এই যে গ্লুকোজ থেকে অক্সিজেন ইউজ করে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, এই কেমিক্যাল চেঞ্জগুলো কিন্তু একই, প্লান্টসের মধ্যে বলিস কি অ্যানিমালসের মধ্যে বলিস, দুটোর মধ্যে কিন্তু একই। তো কত এনার্জি তৈরি হচ্ছে, তুই আমি যদি কিলো ক্যালোরিতে বলি কত এনার্জি তৈরি হচ্ছে, যদি আমি মাপতে যাই 686 কিলো ক্যালোরি, এটা কিন্তু আসে যে কত কিলো ক্যালোরি এনার্জি প্রডিউস হচ্ছে, কত কিলো ক্যালোরি এনার্জি প্রডিউস হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমি যদি পুরো এনার্জিটাকে কিলো ক্যালোরি হিসাবে লিখি, তাহলে এটা হবে তোর ইকুয়েশন। যা যা এনার্জি তৈরি হচ্ছে, আমি তো চ্যাপ্টার শুরু করার প্রথমেই আমি এই ইকুয়েশনটা লিখেছিলাম, এই ইকুয়েশনটা লিখেছিলাম। এখানে যেই এনার্জি লিখছে, এনার্জিটা কি বলেছিলাম, একটুখানি এটিপি আর বাকিটা হচ্ছে হিট। তো আমি যদি এটিপি না লিখে গোটা এনার্জিটা কিলো ক্যালোরি ইউনিটে লিখি, যেমন লেন্থ তুই কিসের ইউনিটে লিখতে পারিস, তুই মিটারের ইউনিটেও লিখতে পারিস, সেন্টিমিটারের ইউনিটেও লিখতে পারিস, মিলিমিটারের ইউনিটেও লিখতে পারিস, ঠিক কি না? তো আমি যদি এনার্জিটা এখানে কিলো ক্যালোরি হিসাবে দেখাতে যাই, তাহলে পুরো এনার্জি আমি কতটা প্রডিউস করেছি, 686 কিলো ক্যালোরি। একটা গ্লুকোজ মলিকিউল থেকে আমি 686 কিলো ক্যালোরি প্রডিউস করেছি, ঠিক আছে? 1 মোল অফ গ্লুকোজ মানে 180 গ্রাম অফ গ্লুকোজ। আচ্ছা, এখানে আমাকে একটু ভেঙে দেখাতে হবে, আমি এটা নেক্সট ভিডিওতে কন্টিনিউ করব।